রাম তোতা দাদিমা অন্নপূর্ণা অবস্থির কথা শুনে নগল চিয়ার উইকে বিবাহ করতে রাজি হল না, যার কারণে রামের দাদি অন্নপূর্ণা অবস্থি বিষের বোতল হাতে নিয়ে বলে, যেই বাড়িতে আমার কোনো দাম নেই, আমার কথার কোনো মূল্য নেই, সেই বাড়িতে আমি থাকতে চাই না। আজ আমি নিজেকে শেষ করে দেব। কথা বলেই রামের দাদি অন্নপূর্ণা অবস্থি বিষ খেতে যাবে, ঠিক তখনই অবস্থি পাড়ের সকলে মিলে রামের দাদি অন্নপূর্ণা অবস্থিকে বিষ খাওয়া থেকে আটকায়। এদিকে নগলছিয়া রুহি মনে মনে বলে, এই বুড়ি যদি মরে যায় তাহলে রামকে বিষার দিয়ে বিবাহ করার জন্য রাজি করাবে কে? এদিকে রাম এসে রামের দাদিমা অন্নপূর্ণা অবস্থি রাত থেকে বিষের বোতলটা কেড়ে নিলে, ঠিক যখনই রামের দাদি অন্নপূর্ণা অবস্থি রামকে বলে, রাম আমার বিষের বোতল আমাকে দেয়, ঠিক তখনই রাম বিষের বোতলে থাকা সব বিষ খেয়ে নেয়। তা দেখে নগলছিয়া রুই সহ অবস্থি পরিবারের সকরিতে একদম অতবাক হয়ে যায়। সেই সাথে সবাই তো একদম ঘাবড়ে যায়। ঠিক তখনই রাম মেঝেতে পড়ে যেয়ে ছটফট করতে থাকলে রামের মা রামের দাদিমা অন্নপূর্ণা অবস্থিসহ ওখানে থেকে সকরিত একদম ভেঙে পড়ে কান্না করতে থাকে। আর একটা ব্যথায় গিয়ে রাম চোখ খুলে হাসতে শুরু করলে ঠিক তখনই অবস্থি সকরিত একদম আশ্চর্য হয়ে যায়। সেই সাথে রামের মা রামকে বলে, বদমাস, সবার সাথে এভাবে বদমাস কেন করলি? তুই তো আমাকে একদম ভয় পাইয়ে দিয়েছিলি। সেই সাথে রামের দাদি অন্নপূর্ণা অবস্থি বলে, মাতারানীর কৃপায় রাম তোমার কিচ্ছু হয়নি। আর দিকে রাম তো উঠে বসে পড়ে। সেই সাথে রাম তার দাদিমা অন্নপূর্ণা অবস্থিকে বলে, তুমি আমার সাথে একটা গেম খেলেছিলে, আমিও তোমার সাথে একটা গেম খেললাম, আর খেলায় তো হাত জিত আছে, আরেকজন তো হারবে। এই কথা বলে রাম ওখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই রামের দাদি অন্নপূর্ণা অবস্থি চিল্লিয়ে বলে, রাম তোকে বিবাহ করতে রাজি করানোর জন্য আমি অনেক কিছু করেছি, কিন্তু তুই কোনোভাবেই রাজি হলি না। তখনই রাম বলে, তাহলে দাদিমা হার মেনে নিচ্ছ না কেন? তখনই রামের দাদিমা অন্নপূর্ণা অবস্থি বলে, আমি হার মেনে নিব, তবে আমারই শেষ চেষ্টা করে, যেটা হবে আমার জীবনের শেষ চেষ্টা। যতক্ষণ পর্যন্ত তুই বিবাহ করতে রাজি না হবি, ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাবার খাব না, জল পর্যন্ত স্পর্শ করব না। তখনই রামের বাবা রামের দাদিমা অন্নপূর্ণা অবস্থিকে বলে, মা তুমি এ কি বলছো? তখনই রামের দাদিমা অন্নপূর্ণা অবস্থি বলে, অনেক নাটক হয়েছে, এর আমি শেষ দেখে ছাড়ব। এদিকে আপনারা দেখতে পাবেন চিকি মাতারানীর মুক্তি হাতে নিয়ে কান্না করছিল, কেননা চিকি অনেক চেষ্টা করেও তার বাবাকে জেলখানা থেকে ছাড়িয়ে আনতে পারেনি। সেই সাথে তার বাবার কেস লড়ার জন্য রাম যে 10 লাখ টাকা চেয়েছিল, সেই 10 লাখ টাকাও তো চিকি এ পর্যন্ত ম্যানেজ করতে পারেনি, যার কারণে চিকি একদম ভেঙে পড়ে কান্নাকাটি করতেছিল। সো ভিউয়ার্স, রাম মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেলেও ঘরের ভেতর যেন ঝড় বয়ে যেতে লাগল। অন্নপূর্ণা অবস্থি থরথর করে কাঁপছিলেন, কিন্তু তার চোখে তখনও জেদ স্পষ্ট। সুগন্ধা ছেলের দিকে তাকিয়ে একবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন, আবার পরক্ষণেই দাদির কথায় নতুন আতঙ্কে কেঁপে উঠলেন। বাড়ির সবার মনে তখন একটাই প্রশ্ন, এই জেদের শেষ কোথায়? রাম কি সত্যিই নিজের সিদ্ধান্তে অটল থাকবে, নাকি দাদির এই অনশন তাকে ভেঙে দেবে? রাত গভীর হতে না হতেই অন্নপূর্ণা অবস্থি সত্যিই জলখাবার ছুঁয়ে দেখলেন না। বারবার সুগন্ধা, রামের বাবা এবং বাড়ির অন্য সদস্যরা তাকে অনুরোধ করলেন, কিন্তু তিনি যেন পাথর হয়ে বসে রইলেন। বারবার শুধু একটাই কথা, রাম যতক্ষণ না চিয়াকে বিয়ে করতে রাজি হচ্ছে, ততক্ষণ আমি কিছুই খাব না। বাড়ির পরিবেশ এতটাই ভারী হয়ে উঠল যে কারোর ঘুম আলো না। রাম নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করলেও তার মন শান্ত ছিল না। দাদির চোখে সেই জেদি দৃষ্টি, বিষের বোতল হাতে নেওয়ার মুহূর্ত, সবকিছু যেন বারবার সামনে ভেসে উঠছিল। এদিকে নগলছিয়া রুহি নিজের ঘরে বসে হিসেব কষছিল। তার মাথায় ঘুরছিল অন্য পরিকল্পনা। যদি দাদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। রাম হয়তো তখন বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়ে যাবে, কিন্তু যদি দাদির কিছু হয়ে যায়, তাহলে তো পুরো খেলাই শেষ। তাই সে বাইরে গিয়ে কৃত্রিম উদ্বেগ দেখিয়ে সবাইকে বোঝাতে লাগল যে দাদিকে যত্ন করতে হবে, তাকে বোঝাতে হবে। ভেতরে ভেতরে সে চাইছিল ঘটনাগুলো এমনভাবে মোড় নিক যাতে শেষ পর্যন্ত তারই লাভ হয়। পরদিন সকালবেলায় অন্নপূর্ণা অবস্থির শরীর একটু খারাপ লাগতে শুরু করল। মাথা ঘোরা, দুর্বলতা সবই দেখা দিল। সুগন্ধা কান্নায় ভেঙে পড়ে রামের ঘরের দরজা ধাক্কা দিলেন। রাম খুলতেই মা তাকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তোর দাদি যদি সত্যিই অসুস্থ হয়ে পড়ে, তাহলে কি তুই নিজেকে ক্ষমা করতে পারবি? রাম চুপ করে রইল। তার চোখে তখন দ্বিধা, রাগ, কষ্ট সব মিলেমিশে এক অদ্ভুত ছায়া। রাম দাদির ঘরে গিয়ে বসে পড়ল। অন্নপূর্ণা অবস্থি দুর্বল গলায় বললেন, আমি তোকে জোর করছি না রে, আমি শুধু চাই আমার বেঁচে থাকতে তোকে সুখী দেখতে। রাম ধীরে ধীরে বলল, দাদি, সুখ মানে কি শুধু বিয়ে? আমি যদি এখন প্রস্তুত না থাকি, তাহলে সেটা কি ভুল? দাদি চোখ বন্ধ করে রইলেন। কিছুক্ষণ নীরবতার পর বললেন, কখনো কখনো বড়দের অভিজ্ঞতা ছোটদের জেদের চেয়ে বড় হয়। রাম তখন উঠে দাঁড়াল, কিন্তু কিছু বলল না।
এদিকে চিকি মন্দিরে বসে মাতারানীর সামনে প্রার্থনা করছিল। তার বাবার মুক্তির জন্য সে যে 10 লাখ টাকার ব্যবস্থা করতে পারেনি সেটা তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। রাম যে শর্ত দিয়েছিল সেটাই এখন তার কাছে পাহাড় সম। সে ভাবছিল যদি রাম সত্যিই বিয়ে করে ফেলে তাহলে কি সে তার বাবার জন্য লড়বে নাকি সব প্রতিশ্রুতি ভেস্তে যাবে। চিকির চোখের জল থামছিল না। বিকেলের দিকে বাড়িতে ডাক্তার এলো। তিনি বললেন, এভাবে না খেলে শরীর ভেঙে পড়বে। কিন্তু অন্নপূর্ণা অবস্থি শুধু একটাই কথা বললেন, আমার শরীরের চেয়ে আমার নাতির ভবিষ্যৎ বড়। রাম বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। তার বুকের ভেতর চাপা ঝড় বইছিল। সে বুঝতে পারছিল এই পরিস্থিতি যত লম্বা হবে ততই সবাই কষ্ট পাবে। হঠাৎ সন্ধ্যায় বাড়িতে সিয়ার বাবা এলেন। রামের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বললেন, রাম, আমি তোকে কখনো জোর করিনি, কিন্তু তুই যদি এত বছর অপেক্ষা করে থাকিস তাহলে কি এখন পিছিয়ে যাওয়াটা ঠিক? রাম মাথা নিচু করে বলল, আমি অপেক্ষা করেছি সত্য জানার জন্য। আমি কাউকে ঠকাতে চাই না, নিজেকেও না। এই কথা শুনে সিয়ার বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, সত্য জানার পথ বিয়ের পরেও খোলা থাকে। রাত বাড়তে না বাড়তেই দাদির অবস্থা আরও খারাপ হলো। অবশেষে রাম সবাইকে ডেকে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সবাই নিঃশ্বাস বন্ধ করে তার দিকে তাকিয়ে রইল। রাম ধীরে ধীরে বলল, আমি বিয়ে করব, কিন্তু নিজের শর্তে। আমি কাউকে চাপ দিয়ে নয়, সত্য জেনে সবকিছু পরিষ্কার করে তবেই এই সম্পর্ক শুরু করব। অন্নপূর্ণা অবস্থির চোখে জল এলো। তিনি হাত তুলে আশীর্বাদ করলেন। কিন্তু এখানেই গল্প শেষ হলো না। রাম স্পষ্ট করে দিল, বিয়ের আগে সে সিয়ার সাথে একান্তে কথা বলতে চায়, তার মনের সব প্রশ্নের উত্তর জানতে চায়। নগল সিয়া রুহির মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল এই কথোপকথনেই হয়তো তার আসল পরিচয় ফাঁস হয়ে যাবে। তাই সে নতুন ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করল। চিকি এদিকে খবর পেয়ে হতবাক। রাম বিয়েতে রাজি হয়েছে মানে কি তার বাবার কেস আর এগোবে না? সে সাহস করে রামের সাথে দেখা করতে গেল। রাম তাকে আশ্বাস দিয়ে বলল, আমি কথা দিয়েছি, আমি পিছিয়ে যাব না। বিয়ে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াই থামবে না। এই কথায় চিকির মনে একটু আশা জাগল। বিয়ের প্রস্তুতি শুরু হলেও বাড়ির ভেতর অদৃশ্য টানাপোড়ন রয়ে গেল। রাম শান্ত, কিন্তু তার চোখে চিন্তার রেখা স্পষ্ট। অন্নপূর্ণা অবস্থি খাওয়া দাওয়া শুরু করলেন ঠিকই, কিন্তু তিনি জানতেন সামনে আরও বড় ঝড় আসছে। কারণ সত্য যতদিন আড়ালে থাকে ততদিন সম্পর্কের ভিত নড়বড়ে থাকে। একদিন অবশেষে রাম ও সিয়ার মুখোমুখি কথোপকথনের দিন এলো। রাম সরাসরি প্রশ্ন করল, তুমি কি সত্যিই সেই সিয়া যাকে আমি খুঁজেছি? এই প্রশ্নে মুহূর্তের জন্য সিয়া থমকে গেল। তার চোখে ভয় আর অস্থিরতা ফুটে উঠল। সেই মুহূর্তেই রাম বুঝে গেল কিছু একটা লুকোনো আছে। গল্প এখানেই নতুন মোড় নিতে চলেছে। রামের সিদ্ধান্ত, দাদির জেদ, নগল সিয়ার ষড়যন্ত্র আর চিকির অসহায়তা সবকিছু মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। সত্য প্রকাশ পেলে কে জিতবে আর কে হারবে সেটাই এখন দেখার। তবে একটাই স্পষ্ট, ভালোবাসা আর বিশ্বাসের এই লড়াইয়ে প্রত্যেককে নিজের ভেতরের সত্যের মুখোমুখি হতেই হবে।